ট্রাভেল এভরি কর্নারের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের খোঁজ দেব এমন একটা জায়গার যেখানে রয়েছে প্রকৃতির উজাড় করা ভালোবাসা, রয়েছে পাহাড়ি ঝর্ণা, চা বাগান, বহু প্রাচীন মন্দির, এমন একটা সুন্দর থাকার জায়গা যেখানে রয়েছে আধুনিকতার সাথে গ্রাম্য পরিবেশের ছোঁয়া। মাত্র 2 বা 3 দিনের ছুটিতে আপনারা এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমরা জামশেদপুর থেকে বেরিয়ে পড়লাম ছত্তিশগড়ের জশপুরের উদ্দেশ্যে। সাথে থাকুন, আপনাদেরও জশপুরের জার্নির সমস্ত ডিটেলস শেয়ার করব। জামশেদপুর থেকে ছত্তিশগড়ের সারানা এথেনিক রিসর্ট পৌঁছতে সময় লাগে 6 ঘন্টা, দূরত্ব হলো প্রায় 270 কিলোমিটার। তাছাড়া আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে নিকটবর্তী স্টেশন হলো ওড়িশার ঝারসুগুড়া, যেখান থেকে আপনারা গাড়ি বুক করে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সারানা এথেনিক রিসর্ট পৌঁছে যাবেন। তাছাড়া আপনারা রাঁচিতে নেমেও যেতে পারেন, রাঁচি থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন সময় লাগবে। ট্রেন ডিটেল আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা ব্রেকফাস্টের জন্য গিরিধারী ধাবাতে এসে একটু দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে আমরা জামশেদপুর হাইওয়েতে NH-33-তে জলখাবার সেরে নিচ্ছি। রাস্তায় কোথাও পাবো কি পাবো না, এখান থেকে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা রাস্তা রয়েছে। তো এখানে গিরিধারী ধাবা রয়েছে জাস্ট সান্ডিল যে টোলটা রয়েছে তার আগেই। তো এবার আমরা এখান থেকে জলখাবারটা খাচ্ছি। জলখাবারের মধ্যে নিচ্ছি আর দোসা অর্ডার দিচ্ছি, এরপর দেখি চাটা খাবো। আমরা জাস্ট দেউড়ি মন্দির ক্রস করলাম। এই রাস্তায় আপনারা জামশেদপুর কিংবা জামশেদপুরের কাছাকাছি অনেকগুলো সাইট সিন পাবেন। চান্ডিল ড্যাম, ডিমনা, দেউড়ি মন্দির, পালনা ড্যাম আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও এই রাস্তাতেই পড়বে। আপনারা চাইলে ওখানেও একটা স্টে করতে পারেন। হ্যাঁ, মাগুলা কোচাতে। হ্যাঁ, তো দলমার আমাদের একটা ব্লগ রয়েছে, আপনারা অবশ্যই। 2টো ব্লগ রয়েছে আমাদের। দলমার 2টো ব্লগ, কিন্তু নতুন যেটা ব্লগটা রয়েছে সেটার মধ্যে আপনার দলমার কি নতুন নিয়ম, কি গাড়ি নিয়ে যেতে পারেন, কত ফিস, সব ডিটেল দেওয়া রয়েছে, আপনারা সেই ব্লগটা দেখতে পারেন। আমরা এবার NH-33 কে ছেড়ে 143 AG খুঁটির দিকে এগোলাম। এখান থেকে খুঁটি প্রায় রয়েছে 44 কিলোমিটার। রাস্তাটা বেশ ভালোই দেখা যাচ্ছে। এখন দেখি আগে কেমন রাস্তা রয়েছে। যাওয়ার পথে আমরা রাস্তায় হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পেলাম, প্রাচীন শিব মন্দির। বেশ সুন্দর, যাওয়ার সময় রাস্তাটা পাহাড়ে ঘেরা, তো একটু আসলাম ওখানে দর্শন করতে। চারিদিকে 3-4টা মন্দির রয়েছে, বজরংবলী, শিব ঠাকুরের, খুব সুন্দর জায়গাটা। তিররা নাম, এটা ঝাড়খণ্ডেই পড়ছে। আমরা ছত্তিশগড়ে ঢুকে গেছি আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি হালকা পড়ছে, তবে কোথাও পড়ছে কোথাও পড়ছে না। আমাদের প্রায় এখনো 31 কিলোমিটার যাওয়ার আছে, 40-45 মিনিট লাগবে। আমরা ফোন করে দিয়েছি ওখানে। তো জায়গাটা, রোড এখনো পর্যন্ত খারাপ পাইনি, বেশ ভালো রোড, পুরো NH-টাই ভালো এবং ড্রাইভিংটাও এনজয় করেছি।
আমরা পৌঁছে গেছি সারানা ইথেনিক রিসর্ট। আপনারা যদি সাইট সিনের জন্য গাড়ি বুক করতে চান তাহলে জাসপুর থেকে বুক করে নিতে পারেন। ফাইনালি আমরা সারনা এথনিক রিসর্টে এসে পৌঁছালাম। এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম। এবার ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর রিসর্টটা, মানে বাইরে থেকে দেখতে ভারী সুন্দর, চারিদিকে গাছ পুরো, আর যথেষ্ট পার্কিং এরিয়াও রয়েছে। এই জায়গাটা মানে অনেকটা জুড়ে রয়েছে এবং আমি তো ভিতর দিকে গিয়েছিলাম, রুমের চাবিটা নিয়ে এসেছি, তো আপনাদেরও ভিতরটা দেখাচ্ছি, পুরো ঘুরে দেখাচ্ছি, রেট সব জানাবো আপনাদের কি কেমন, আপনারা পুরোটাই দেখবেন। ঢুকেই বেশ ভালো লাগলো আমাকে, দেখুন। আর ওয়েদারটাও ভালো, এসির কোনো এখন দরকার নেই। হ্যাঁ, এটা কি ছত্তিশগড় ট্যুরিজম প্রপার্টি থেকে বুকিংটা? মানে এটা গভর্নমেন্ট থেকেই, মানে গভর্নমেন্টেরই বুকিং, অফলাইনও হয় এখানে, অনলাইনও হয়, তো অনলাইনটায় বুক করে আসাটা বেস্ট হবে। এনাদের গভর্নমেন্টের যে সাইটটা রয়েছে ওখান থেকে আপনারা বুক করতে পারেন ছত্তিশগড়ের ট্যুরিজম থেকে। অফলাইনেও সেম রেট, অনলাইনেও সেম রেট। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাই। এবার চলুন আপনাদের আগে রুমগুলো ঘুরে দেখাই। প্রথমে এন্ট্রি নিয়েই এখানটাতে একটা অনেকটা মতো স্পেস রয়েছে, আপনারা বসতে পারেন বা চেঞ্জিং রুম হিসাবেও ইউজ করতে পারেন। তারপরে এইদিকে এগিয়ে আসলে রুমের এন্ট্রি, যথেষ্ট স্পেসিয়াস। বেড রয়েছে একটা ডাবল সাইজের, দুদিকে দুটো বেড সাইড টেবিল, একটা বেতের সোফা সেট দিয়েছে, ওখানে একটা ছোট মিরর দেওয়া হয়েছে, হ্যাঙ্গার, আর ওটা ওয়াল আউট দিয়েছে। এদিকটা তো অনেকটা স্পেস রয়েছে, ফাঁকা স্পেস রয়েছে লাগেজ টাগেজ রাখার জন্য, মানে রুমটা যথেষ্ট স্পেসিয়াস। আর রুমের ওপরটা একটু দেখা, মানে একদম রুরাল একটা ফিলিংস আসবে। আর তার সাথে চারিদিকটা গাছপালা, বেশ সুন্দর কটেজ টাইপের রয়েছে। আপনাদের টয়লেটটা একটু দেখাই। প্রথমে একটা বেসিন রয়েছে, ঢুকে মিরর রয়েছে, যেহেতু রুমের মিররটা খুবই ছোট, এটা বেশ ভালো বড় আছে। হ্যাঙ্গার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ক্লিন আছে, যথেষ্ট স্পেসিয়াসও আছে, প্লাস গিজারও আছে। আর ওপরটা কিন্তু বাঁশের। এখানে শ্যাম্পু আর দুটো সোপও দেওয়া হয়েছে। এবার আমরা বসে পড়লাম লাঞ্চে। লাঞ্চ করে একটু হোটেলের চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখব। রিসর্টের চারিদিকটা কিন্তু দারুণ সুন্দর। তো ডিটেলস আর কি রুম রয়েছে তার সবকিছু ভিডিওতে প্রোভাইড করা থাকবে। সকাল প্রচন্ড বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি একটু আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখার জন্য। আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটগুলো ভালো, খারাপ না। এখন আমরা চড়েছি ঘাটিতে, তারপরে যাই দেখি কি ওখানে দেখতে পাই। কিন্তু এত বৃষ্টি যে হেঁটে ঘুরবো তার উপায় নেই, দেখা যাক ওখানে গিয়ে কিরকম পাই।
বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টিতে দেখুন চারিদিকটা কি সুন্দর এবং রোডটাও সরু রয়েছে। রোড খুবই ভালো। আমরা দেশ দেখা মাউন্টেন যাচ্ছি। গ্রিন চারিদিকে দেখুন জায়গাটা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, মানে রাস্তায় তো দাঁড়ানো যাচ্ছে না। ওই গাড়ি থেকে নেমেই জাস্ট যেটা পারছি দেখে নিচ্ছি। কিছুটা এগিয়ে এসে একটা মন্দির পেলাম, মা মনসা দেবী মন্দির রাখার রাস্তা ছিল। দারুণ সুন্দর জায়গাটা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর, পুরো ঘাটি এরিয়া। কিন্তু এত বেশি বৃষ্টি আমরা সেভাবে দাঁড়াতে পারছি না। এখানে কি সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। দারুণ দারুণ জায়গাটা, দারুণ। বৃষ্টি না পড়লে আপনারা ডেফিনেটলি এই জায়গাটাকে এনজয় করবেন। দেশ দেখা মাউন্টেনের এই ওপর থেকে নাকি পুরো শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বর্ষার জন্য আমরা সেভাবে ভিউটা পেলাম না, তবে আমাদের হোটেল থেকেই বলা হয়েছিল যে ওই জায়গাটা দেখতে খুবই সুন্দর, ওখানে ক্লাউডগুলো ভেসে বেড়ায় আর পুরো শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে এই জায়গাটা দেখুন, একটু বসার মতো বা রেস্টের মতো জায়গা রয়েছে আর একটা ছোট মন্দিরও রয়েছে। আমরা এখন যেখান থেকে আসছি সেটা তো আপনারা দেখবেন যে পুরো সিটিটা সেখান থেকে দেখা যায়। বৃষ্টি হওয়ার কারণে আমরা ঠিকভাবে দেখতে পেলাম না, বৃষ্টির সাথে খুব জোরে হাওয়া। এখন ওখান থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি থেমে, তবে জায়গা খুবই সুন্দর, মানে রাস্তাও ভালো এবং চারিদিকে সবুজ, বেশ ভালো লাগছে। তো একদম পুরো অফবিট জায়গা এবার আপনাদের দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই অফবিট জায়গা আপনারা ঘুরবেন আমাদের সাথে। দেশ দেখা মাউন্টেন থেকে বেরিয়ে আমরা এবার রওনা দিলাম সারুডি চা বাগানের দিকে। উত্তরবঙ্গে ছাড়া কাছের মধ্যে চা বাগান বলতে ছত্তিশগড়ের জাসপুর, এখানে রয়েছে একটা প্রাইভেট চা বাগান। আপনারা দুদিনের ছুটিতে চা বাগান আর পাহাড়ের ভিউ নিতে চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। এবার আমরা পৌঁছাচ্ছি সারুডি চা বাগানে। চা বাগান থেকে ঘুরে এসে আমরা এখন রওনা দিলাম রানিদা ওয়াটারফলের দিকে। এটা সারনা এথনিক রিসোর্ট থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই রয়েছে। এখান থেকে ঘুরে এসে আমরা আবার রিসোর্টে ফিরে চেক আউট করে নেব। আমরা এখন রয়েছি রানিদা ওয়াটারফলে। কি দারুণ এবং ভয়ঙ্কর ওয়াটারফলটা দেখুন, চারিদিক থেকে জল আসছে, একদম নিচে পড়ছে, ওপরে রয়েছে একটা মন্দির। দারুণ সুন্দর জায়গাটা।
ঝর্ণার কাছেই রয়েছে এই শিব মন্দিরটা। এখানে রয়েছে এমন কিছু গ্রাম যেখানে জনসংখ্যা রয়েছে 500 জন, কোথাও বা 400, কোথাও আবার 5000। একদমই অফবিট নতুন একটা জায়গা। আমরা এখন চেক আউট করে এসে গেছি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। লাঞ্চে নিয়েছি ভাত, এগ কারি, আলু ভাজা, ডাল, এটা মিক্সড ডাল রয়েছে, আর রয়েছে অংশুর জন্য বয়েলড এগ। এখন লাঞ্চ করে আমরা বেরোবো আর কি এখানে সাইট সিইং করা যায়, দু একটা জায়গা ঘোরার জন্য। বেশি তো হবে না, কারণ ওয়েদারটা মাঝে মাঝে বৃষ্টি হয়। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম রাজপুরি ওয়াটারফলস দেখার জন্য। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম বহু প্রাচীন লোরোধাম শিব মন্দিরের। মন্দিরটি বেশ প্রাচীন। আমরা গিয়ে মন্দিরের চারিপাশটা ঘুরে বেশ কিছুটা সময় ওখানে কাটালাম। আমরা এসে পৌঁছালাম রাজপুরি ওয়াটারফলে। দারুণ সুন্দর ঝর্ণাটা, একদম ওপর থেকে জলটা বেশ ফোর্সে পড়ছে, চারিদিকের ভিউটাও দারুণ, আর সাথে একটা সুন্দর মন্দিরও রয়েছে। এখানে তবে পার্কিংয়ের জন্য চার্জ নেওয়া হয়। আমরা রাজপুরি ওয়াটারফলস থেকে এখন যাচ্ছি কৈলাস গুফাতে। অনেকটাই ডিস্টেন্স রয়েছে, আর ওয়েদারের জন্য মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে, তবে রাস্তার সৌন্দর্য দারুণ। এইটা পুরোটাই ঘাটি, তো আমরা ঘাটি চড়িয়ে আসছি। রাস্তাটা সরু রয়েছে, মানে খুব মুশকিলে দুটো গাড়ি পেরোবে, কিন্তু রাস্তাটা পুরো একদম পাকা রাস্তা একদম, আর গাড়ি নেই এখানে, তো কোনো অসুবিধা হচ্ছে না। তবে বর্ষাকালে আসলে এই জায়গাগুলো আপনারা দারুণ এনজয় করবেন। চারিদিকটা সবুজ আর যা সুন্দর দেখতে লাগছে, মানে দেখুন আপনারা, নদীও পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইদিকে দেখান, ওইদিকে দেখা কি সুন্দর লাগছে, পুরো ক্লাউড। এখানে রাস্তাঘাটগুলো অপূর্ব সুন্দর, তবে একেবারেই নির্জন। মেঘগুলো যেন একদম কাছে কাছে ভেসে বেড়াচ্ছে। অনেক সবজি গাছ দেখতে পাবেন চাষ করা হয়েছে, চারিদিকে পাহাড়ে ঘেরা পুরো গ্রিনারি, অপূর্ব সুন্দর কিন্তু রাস্তাঘাটগুলো। পুরো রাস্তাটা বেশ ভালো হলেও লাস্ট 2 কিলোমিটার রাস্তাটা খুবই খারাপ, প্রচণ্ড ডেঞ্জারাস ইভেন্ট। তো যাই হোক, আমরা ফাইনালি কৈলাস গুফাতে এসে পৌঁছেছি। আমরা তো গুগল ম্যাপকে ভরসা করে রাস্তা দিয়ে এসেছিলাম, যা খতরনাক রাস্তা, মানে এতটা ভয়ঙ্কর। স্বপন যেভাবে ড্রাইভ করলো, আমার তো রীতিমতো ওখানে হোশ উড়ে গেছে। অলরেডি একটা বুলেরও ফেসে গেছে, তার মধ্যে ও একদম স্মুথলি, আর ম্যাক্সন এত সাপোর্ট করে আমাদেরকে স্মুথলি পৌঁছে দিল। তো এখন আমরা যাচ্ছি কৈলাস গুফাতে। রাস্তাটা মানে যেটা দিয়ে আমরা এসেছি অনেকটাই ভয়ঙ্কর। আসলে সমস্যা কি হলো জানেন তো, বৃষ্টি পড়েছে এবং কাদার মধ্যে গাড়ি ফেঁসে যায়। না, সাইডে সাইডে ল্যান্ডস্লাইডগুলো তো ছিল, কিন্তু কাদার মধ্যে গাড়ি ফেঁসে যায়। তো সেইখান থেকেই একটু আমরা মানে সমস্যা হয়ে গেল। আর রাস্তা প্রচণ্ড খারাপ, এবং পাশে পাশে ছিল নদী, এবং বুঝতে পারি না, আমরা একটু একটু করে সাইড করে বের করে নিয়েছি। মানে ভগবানের কৃপায় আরামসে আমরা পেরিয়ে এসেছি। পরে জানতে পারলাম নিচের দিকে একটা ভালো রাস্তা, পিচ রাস্তা রয়েছে, আমরা যাব আবার ওই সাইড দিয়ে। আমরা কখনো এইসব জায়গায় যদি আপনারা দেখেন খারাপ রাস্তা, তো গুগলের ভরসা করবেন না, গুগল ছেড়ে আপনারা লোকাল লোক থেকে জিজ্ঞেস করবেন। আমাদের সমস্যা এটা হলো যে আমরা যখন কাছাকাছি পৌঁছালাম, কেউ মানে লোকাল কোনো লোকই দেখা যাচ্ছিল না সামনাসামনি, আমরা জিজ্ঞাসা করতে পারলাম না।
তো আমরা ভাবলাম আস্তে আস্তে বেরিয়ে যাই। আধা যখন রুট পৌঁছে গেলাম রাস্তা আরও খারাপ হতে গেলে ওর পিছনে কী করে ব্যাক করব, তো বেরিয়ে গেলাম। মানে রাস্তাটা আস্তে আস্তে একদম 5-7 স্পিড করে বের করলাম। তো বাবার কৃপায় বের হয়ে গেল। হতে পারে বাবার এটা পরীক্ষা ছিল আমাদের ঢাকা। তো এবার যাচ্ছি কৈলাস গুফায়, দেখি। এই জায়গাটা চেষ্টা করবেন আপনারা দুপুরের মধ্যেই দেখে নেওয়ার, কারণ এই বর্ষা বা শীতকালে এই জায়গাটা কিন্তু 4টের পর থেকে একদমই অন্ধকার মতো লাগবে। রাস্তায় তো পুরো মনে হচ্ছে ক্লাউডগুলো একদম উড়ে যাচ্ছে, আর চারিদিকটা একদম ফাঁকা, তো তাই বেশি বিকেলে এখানে আসাটা একটু রিস্ক হয়ে যাবে। আবার আমাদের বেরোতেও হবে আজকে জামশেদপুরের জন্য। তো এখন বেশি টাইম হয়নি, এখন কটা বাজছে রে? 5টার মতন, 5টাও বাজেনি। আর এখানে দেখুন একটাও লোক নেই। আমাদের ওখানে প্রায় 5:45 মানে 6টা নাগাদ অন্ধকার হয়, এখানে এখন থেকে এমনি হয়ে গেছে, একটাও লোক নেই। ক্লাউডে ভরা কুয়াশা চারদিকে। তো আপনাদের আমি গুছিয়ে প্ল্যানটা বলে দেবো। আসলে আগেই এইগুলো আপনারা করে নেবেন, কাছেরগুলো আপনারা পরে করবেন, ঠিক আছে? যেটা আজকে বৃষ্টির কারণে আমরা করতে পারিনি। তবে এইটা ভাবিনি যে এটা দেখতে পাবো, আমরা অনেকটাই দূরে ছিল। না, রাজপুরি ওয়াটারফলে দেরি হলো ঠিক আছে, কিন্তু মানে ওইখানে আমরা আধা ঘন্টার মধ্যে বেরিয়ে গেলাম, তো জাস্ট হাফ অ্যান আওয়ার ওখানে লেট হয়েছে। তো টাইমে পৌঁছে গেছি, 5টায় আমরা পৌঁছে গেছি। এবার যাই বাবার কাছে, বাবার দর্শন করি। হর হর মহাদেব। কৈলাস গুফাতে যাওয়ার সময় আমরা প্রথমে পেলাম বুড়া মহাদেবের একটা শিব মন্দির। মন্দিরটা কিন্তু বেশ অন্যরকম, খুব বড় বড় ঘণ্টা, শিব ঠাকুর, সাপ, সব কিছুর মূর্তি রয়েছে। একদম গা ছমছমে পরিবেশ, পুরো ফাঁকা। মন্দিরটা ঘুরে দেখতে বেশ সময় লাগবে, তবে ওখান থেকেই আমরা কৈলাস গুফাতে যাওয়ার যে রাস্তাটা সেটা জানতে পারলাম। এটা হলো কৈলাস গুফা যাওয়ার রাস্তা। রাস্তাটা কিন্তু একেবারেই দুর্গম আর নির্জন, প্রচুর স্লিপারি রয়েছে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে তাই চারিদিকটা আরও বেশি স্লিপারি হয়ে গেছে। পুরো মন্দিরটাই একেবারে পাহাড় কেটে বানানো, ঠিক যেন গুহার ভিতরে প্রবেশ করছি। আর চারিদিক থেকে বৃষ্টি, তার মধ্যে চারিদিকের বড় বড় গাছপালা, পরিবেশটা একেবারে অন্যরকম। এই জায়গাটা গেলে আপনারা অবশ্যই দিনের দিকে ঘুরে দেখবেন। এই যে এখানে রয়েছে কৈলাস গুফার শিব মন্দির। বাইরের জানালা থেকে আপনাদের দেখতে হবে, মন্দিরের ভেতরে ঢোকার কোনো নিয়ম নেই। আর রয়েছে বজরংবলী। ফাইনালি আমরা কৈলাস গুফাতে পৌঁছে গেছি। মানে এই ধার ওধার থেকে যে ধার থেকে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে গেছি, বাবার দর্শন করলাম। ফিরছি। মন্দিরের সামনেই একটি ঝর্ণা রয়েছে, আপনারা চাইলে একটু আগে আসতে সেই ঝর্ণা যেতে পারেন। এখানে দেখতে পারেন নিচেতে একটি নদী বইছে। তো আমাদের কাছে সময় হলো না এবং জায়গাটা খুব নিরিবিলি, তাই আমরা আর গেলাম না। তো আপনারা একটু তাড়াতাড়ি আসলে সেটা দেখতে পারেন। আমরা নিয়েছিলাম নন এসি রুম, এছাড়াও এখানে লাক্সারি এসি কটেজও রয়েছে। তার সমস্ত মানে রেট কত রয়েছে ওগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু দেখতে খুব সুন্দর বাইরে থেকে। আর রুমটার একটু ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করছি। টি টেবিল রয়েছে, দুটি চেয়ার রয়েছে, এখানে একটি উইন্ডো রয়েছে, বেড, ওখানে এসি। এইখানে এই রুমে আপনি টিভি পেয়ে যাবেন। উপরটা দেখুন, এখন জাস্ট পাওয়ার অফ হয়েছে, সেই কারণে অন্ধকারের জন্য ঠিকঠাক হচ্ছে না, দেখানো যাচ্ছে না। এটা একটি স্পেস, আলাদা করে স্পেস, মানে ছোট রুমের মতন রয়েছে। এখানে বসার জায়গা,
এইখানে আপনার একটা কাবার্ড, বড় মিরর রয়েছে। এটা মানে মহিলাদের বিশেষ করে দরকার হয়, মহিলা কেন পুরুষদেরও দরকার হয় মিরর। এবং দেখুন এইখানে যে রয়েছে নিট অ্যান্ড ক্লিন এবং স্পেসিয়াস গিজার রয়েছে এইখানে। ওয়াশরুমে কিট রয়েছে, বালতি এবং বসার টুল। এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টের জায়গাটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে। রীতিমতো এখানে অকেশনাল পারপাসেও মানুষের ভিড় হয়, যেটা আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। মানে বিয়ে বাড়ি এসব পারপাসেও খুব ভিড় হয়, বুকিং হয় আর কি। যাও, খেলতে গেছিলে, যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিওর আপডেটের জন্য।